আসসালামু আলাইকুম। দেখেন তো স্ক্রিন দেখা যায় কিনা না? আচ্ছা, তো আগের ক্লাসে আমরা দেখছিলাম মেনলি গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল। তো আমাদের সার্চ কনসোলের মধ্যে একটা সমস্যা ছিল, এটা ভেরিফাই হইতেছিল না। তো মেনলি ভেরিফাই নেওয়ার কিছু কারণ আছে। প্রথম কথা হলো গুগল অ্যানালিটিক্স বানানোর পরে কিছুদিন ওয়েট করতে হয়, অ্যাটলিস্ট 48 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে এটা 1 সপ্তাহ। এরপরে গুগল অ্যানালিটিক্সটা আপনার হয়ে যাবে, গুগল সার্চ কনসোলটা ভেরিফাই হয়ে যায়, আমরা যেভাবে দেখছি আর কি। হ্যাঁ, তো একটু ওয়েট করতে হবে, 2 দিন সময় ওয়েট করলে তারপরে হয়ে যায়। তো আমরা আজকে ট্রাই করি, আবার যদি না হয় তাহলে আমরা অন্য কোনো ওয়ে ট্রাই করতে হবে আর কি। আচ্ছা, তো আমরা আমাদের গুগল আমরা গুগল সার্চ কনসোলের মধ্যে একটু চাই, দেখি হয় কিনা না আজকে। আসুক, আমরা একটু যাই গুগল সার্চ কনসোল। আসছে, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, চেকিং ভেরিফিকেশন। আচ্ছা, আমরা আবার ট্রাই করি একবার। গুগল সার্চ কনসোল, স্টার্ট নাও। এই জায়গায় ছিল আমাদের লিঙ্কটা, এটা হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। কপি, ইউআরএল, এন্টার। আচ্ছা, হইতেছে না। তো তারা আমাদের না হওয়ার কারণে তারা আমাদের কিছু ফাইল দিছে। প্রথমে তারা একটা HTML ট্যাগ দিছে, তো আমরা HTML ট্যাগটা দিয়ে ট্রাই করি হয় কিনা না। আরও ওয়ে আছে, গুগল অ্যানালিটিক্স দিয়েও করা যায়। তো আমরা আগে HTMLটা দেখি, দেখি হয়নি। HTML-এর জন্য আপনি এই যে ট্যাগটা আছে, এটা জাস্ট কপি করে আমরা আসতে হবে এখানে আমাদের ওয়েবসাইটে, আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এখানে আসতে হবে। তারপরে আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটা হইল ইয়োস্ট। এখানের মধ্যে আমার ইয়োস্ট মনে নাই। সাথে সাথে হবে না, এটা এখানে একটু টাইম দরকার। আর এখানে একটু বিলম্ব আর একটা কারণ আছে, সেটা হলো এটা তো ফ্রি ওয়েবসাইট, এই কারণে আরও হইতে চায় না, বুঝছেন? এটা হলো সবচেয়ে বড় কারণ আর কি। যেমনি আমরা সেভ করে ফেলি, সোশ্যাল প্রোফাইল যেভাবে আছে থাক, এগুলো তো আপনারা বুঝেন, এগুলো আমরা আগে বুঝছি। পার্সোনাল, এটা দরকার নাই। ফিনিশ কনফিগারেশন, ওকে। এখন আমরা আসবো জেনারেলের মধ্যে। জেনারেল থেকে আমরা একটু সেটিংসের মধ্যে যাব। ইউএসটি সেটিংস থেকে আমরা যেতে পারি সাইট রিপ্রেজেন্টেশন, সাইট কানেকশন। আচ্ছা, সাইট কানেকশন এখানে দেখেন একটা আছে গুগল। হ্যাঁ, সাইট কানেকশানে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে গুগলের, আমরা লিঙ্কটা দিলাম, তারপরে সেভ চেঞ্জেসে দিলাম। সেভ চেঞ্জেস হয়ে গেল। তো এখানে কী হলো, এখানে আমরা গুগলের কোডটা আনছি, মানে গুগল সার্চ কনসোলের কোডটা নিছি, যে এখান থেকে কপি করছি। এখান থেকে কপি করে আমরা আমাদের ইয়োস্টের মাধ্যমে আমরা ভেরিফাই করতেছি আর কি। আমরা কপিটা মানে লিঙ্কটা দিছি, দেন আমরা ভেরিফাই ক্লিক করবো, দেখে হয়নি। যদিও এখানে একটু টাইম দরকার। এই যে হয়ে গেছে, খেয়াল করছেন, হয়ে গেছে। তো একটা নাহলে আর একটা ওয়ে আছে, এছাড়া আরও ওয়ে আছে, এছাড়া আরও 4টা ওয়ে আছে। হ্যাঁ, তো এগুলা যখন দেখবেন যে একটা হইতেছে না, তারপর আরেকটা নাহলে আরেকটা, ইজি দেখে দেখে করতে পারবেন। তো এর জন্য আমরা একটা ফাইল আছে আমাদের, এই ফাইলটা আপনার একটু ফলো করলে হয়ে যাবে। প্রথম এগুলো যখন আমি করছি তখন আমার প্রচুর বেড়া লাগতো। ধরেন একটা গুগল সার্চ কনসোল অ্যাপ্রুভ করতে গিয়ে এমনও হয়েছে যে আমার সারাদিন চলে গেছে। এখন এগুলো আমরা বুঝি যে এসব সমস্যার মধ্যে আমরা পড়বই। হ্যাঁ, তো এসইওর বিষয়গুলো এরকম যে আপনার সমস্যা দেবে, আপনি সলিউশন করবেন, তারপর আপনি টাকা পয়সা পাবেন, ইজি বিষয়। তো দেখেন এখানে 5টা ভিডিও দেওয়া আছে গুগল সার্চ কনসোল নিয়ে, মানে সবগুলো অ্যাপ্রুভ করানোর সিস্টেম, একটা নইলে আরেকটা, একটা নইলে আরেকটা, একটা নইলে আরেকটা, 5টা ভিডিও লিঙ্ক এখানে আছে। যদি দেখেন যে কারোটা হয় না, তো একটার পর একটা ট্রাই করবেন, হয়ে যাবে, ইজি জিনিস।
আরেকটা ওয়ে আছে, সেটা হলো এটাও ইজি গুগল সার্চ কনসোলের। কই গেল, ওয়ার ইজ আওয়ার গুগল সার্চ কনসোল, এখানে ছিলাম আমরা না? আচ্ছা এখানে দেখেন এই যে কোডগুলো, হ্যাঁ এই আমাদের এইগুলোই দিছিল। সেটিংসে গেলে এই জিনিসগুলো দেখা যায় যে আরও কতভাবে ওয়েতে মানে ভেরিফাই করা যায়। তো এখানে দেখেন আরেকটা ওয়ে আছে গুগল অ্যানালিটিক্স। মানে যদি আপনি গুগল অ্যানালিটিক্স বানায় থাকেন, আপনি যদি গুগল অ্যানালিটিক্স বানায় থাকেন, আমরা তো সবাই গুগল অ্যানালিটিক্স বানাইছি ঠিক না? তো গুগল অ্যানালিটিক্স বানানোর পরে আপনি চাইলে গুগল অ্যানালিটিক্স দিয়ে এটা ভেরিফাই করতে পারেন। কীভাবে? ধরেন আপনি অ্যানালিটিক্সের মধ্যে আসলেন, অ্যানালিস্টের জায়গায় রাখলেন, যেভাবে সেভাবে থাক, তারপর এখানে শুধু ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। দেখি হয়নি, একটু সময় নেবে। আচ্ছা হয় না, একটু সময় নেবে, হ্যাঁ একটু ওয়েট করবেন, ধরেন 10-12 মিনিট, এরপর আবার ট্রাই করেন, তাহলে হয়ে যাবে। আর একটা কারণ আছে না হওয়ার, মেবি এটা ধরেন এটা তো রিয়াল ওয়েবসাইট না, একটা ডামি টাইপের ওয়েবসাইট, এই কারণে না হইতে পারে, ঠিক আছে। আচ্ছা আরও আছে, গুগল টেক ম্যানেজার দিয়েও করা যায়। তো আপনি ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আর কি, একটা না একটা হয়ে যাবে। তো 99% টাইমে ওই যে আমরা প্রথম যেটা দেখছিলাম গতকালকের ক্লাসে, শুধু লিঙ্কটা দিলেই হয়ে যায়, এভাবেই হয়ে যাওয়ার কথা 2 দিন পরে। যদি না হয় তো ওই যে দেখাইলাম ইউজ দিয়ে করবেন, তাহলে আর অন্যান্য ওয়েতে ট্রাই করবেন, হবে ইনশাল্লাহ। আচ্ছা এছাড়া ইউটিউব তো আছে, আরও পদ্ধতি আছে, চাইলে আরোভাবে অন্যভাবেও করা যায়, কোড বসায়ও করা যায়। আচ্ছা তো যেভাবে ইজিলি করা যায় আমরা দেখে ফেলছি অলরেডি, এতটুকু জানলেই যথেষ্ট। দেখেন তো এটা হলো আমাদের গুগল সার্চ কনসোল, যেটা আমরা একটু আগে আমরা ভেরিফাই করছি, আমরা এখানের মধ্যে আসছি। তো এখানের মধ্যে আসলে আসলে কী হয়, মেইনলি আমি যদি একবার বেসিকভাবে বুঝাই, মেইনলি এটা ইন্ডেক্সিং করতে হেল্প করে। এইটার মাধ্যমে আপনি এই যে গুগল সার্চ কনসোল আছে, গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি সবগুলো রিপোর্ট পাবেন। কিসের রিপোর্ট পাবেন? অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি রিপোর্ট পান, আপনার ওয়েবসাইটের ডাটাগুলো দেখতে পারেন। লাস্ট কয়েকদিনে কয়জন আসছে, কে কটা ক্লিক করছে, হ্যাঁ লাস্ট 7 দিন, লাস্ট 2 মাস, লাস্ট 1 বছর, ইত্যাদি ডাটাগুলো দেখতে পাওয়া যায়। চাইলে এগুলোর আবার কাস্টমাইজ করে ডাটাগুলো চেঞ্জও করা যায়, আমি এটা চেঞ্জ করে দেখাবো না। আচ্ছা তো এখানে আরও রিপোর্ট দেখা যায়, অ্যাডভার্টাইজিং রিপোর্টগুলো দেখা যায়, হ্যাঁ এখানে চাইলে অ্যাক্সেসটা চেঞ্জ করা যায়। তো অ্যানালিটিক্সের মধ্যে মেইনলি আপনার ওয়েবসাইটের ডাটাগুলো দেখা যায়, আর গুগল সার্চ কনসোলের মধ্যে মেইনলি আপনার ওয়েবসাইটের যে ইন্ডেক্সিংয়ের বিষয়গুলো আছে, মানে র্যাঙ্কে আসতে যে বিষয়গুলো আছে, কোন পেজটা র্যাঙ্ক হলো, কোন পেজটা র্যাঙ্ক হলো না, কোনটা ইন্ডেক্সিং হয়েছে, এই জিনিসগুলো দেখা যায়। যদিও আমার এটা নতুন, এই কারণে কিছু বোঝা যেতেছে না, বাট একটু পুরাতন হলে এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি দেখা যাবে, হ্যাঁ। আচ্ছা তো গুগল সার্চ কনসোল বানানোর পরে আমাদের মেইন কাজ হলো এখানের মধ্যে সাইট ম্যাপটারে অ্যাড করে ফেলা। এখন হোয়াট ইজ সাইট ম্যাপ? সাইট ম্যাপ জিনিসটা কি? আমরা টেকনিক্যাল ইস্যুর 2টা জিনিস এই পর্যন্ত দেখছি, গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল। যদিও আমার কাছে মনে হয় যে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল নিয়ে আপনাদের আরও আইডিয়া দরকার, তো এইটা নিয়ে আমি আপনাদের ভিডিও দিব কিছুদিন পরে। আপাতত যতটুকু শিখছেন এনাফ, আরও ডিটেলস, আরও অ্যাডভান্সভাবে শেখার জন্য আমি আপনাদের ভিডিও দিব, ওয়েট করেন। আচ্ছা তো এখন আমাদের যেহেতু 2টা জিনিস শেষ, আমরা গুগল অ্যানালিটিক্স বানাই ফেলছি, গুগল সার্চ কনসোল বানাই ফেলছি, 3 নাম্বার স্টেপ হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপ জিনিসটা কি দেখেন, তো সাইট ম্যাপ হলো প্রতিটা ওয়েবসাইটেরই আলাদা আলাদা সাইট ম্যাপ থাকে। তো সাইট ম্যাপ চাইলে আপনি দেখতেও পারেন, যেমন আমি যদি এখানের মধ্যে যাই, আমি যদি এখানে ফ্রিল্যান্সার উইথ দেই, freelancerwith.com/sitemap.xml, আসো এই যে আসছে দেখেন। তো এটা হলো আমার যে freelancerwith.com যেটা ওয়েবসাইট আছে, এটার সাইট ম্যাপ। তো সাইট ম্যাপটা আসলে কি? আমরা ছোটোবেলায় যে দেখা যায় যখন আমরা পড়তাম, ওই যে কী বলে এটারে, মানচিত্র পড়তাম, মনে আছে? ভূগোলের একটা ছিল, বা এমনি আমরা মানচিত্র তো বুঝি। তো মেইনলি সাইট ম্যাপটা হলো একটা মানচিত্র আর কি, একটা ওয়েবসাইটের মানচিত্র, যেটার মাধ্যমে আপনি যে গুগলের যে বটগুলো আছে এগুলারে বুঝাবেন যে আপনার কোন পেজটা, কোন পোস্টটা, হ্যাঁ কোন জায়গায় আছে আর কি। আপনি একটা ম্যাপ দিবেন, এই ম্যাপ অনুযায়ী গুগল বট আপনার ওয়েবসাইটটারে র্যাঙ্কে আনবে বা ইন্ডেক্সিং করবে। এক্সাম্পল সাইট ম্যাপ মেইনলি আমাদের ইন্ডেক্সিং করতে বা আমাদের ওয়েবসাইটটা গুগলের মধ্যে আসতে হেল্প করে। তো আমরা আর একটু ভালো আইডিয়া নেই যে হোয়াট ইজ গুগল, হোয়াট ইজ সাইট ম্যাপ। সাইট ম্যাপ জিনিসটা কি? এ সাইট ম্যাপ ইজ এ ফাইল where you provide information about the pages, videos and other files on your site and the relationship between them. Search engine like Google read this file to crawl your site more efficiently. মানে কি, যখন গুগলের যে
ক্রোলগুলো আছে, যখন গুগল ক্রোল করে বা গুগলের যে বটগুলো আছে বা সার্চ ইঞ্জিন আছে, তারা কি করে, তারা এসে পড়ে আপনার যে এই যে ফাইলটা আছে, সাইট ম্যাপটা আছে বা মানচিত্রটা বলেন বা ফাইল বলেন, এটা তারা পড়ে পড়ে বুঝতে পারে যে আপনার কোন কোন পেজটা, কোন কোন পোস্টারে র্যাঙ্কে আনা উচিত বা কোনটা র্যাঙ্কে আনা উচিত না, কোনটা কোয়ালিটিফুল কোনটা কোয়ালিটিফুল না। ঠিক আছে, তো আপনি একটা মানচিত্র আকারে আপনার গুগলের কাছে আপনার ওয়েবসাইটটারে প্রেজেন্ট করবেন কিসের মাধ্যমে? সাইট ম্যাপের মাধ্যমে। আচ্ছা, তো এখন আমরা তো সাইট ম্যাপ বানাইতে হবে, ঠিক না? এটা তো বানানো, এটা কেমনে বানায়? যখন আপনার একটা ওয়েবসাইট হয়ে যাবে, এই যে আপনার একটা ওয়েবসাইট যখন হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটটা কই, এটা আমাদের ওয়েবসাইট না, এটা না, সরি। তো এই যে আমাদের একটা ওয়েবসাইট দেখতেছি আমরা, তো এটা তো আমাদের ওয়েবসাইট, ঠিক না? এই যে এখানে আমরা ক্লিক করে আমাদের ওয়েবসাইট দেখতে পারি। তো যখন আপনি একটা ওয়েবসাইট বানান, ওয়েবসাইটের সাথে যখন আপনি ইওস্টার আপনি অ্যাড করেন, যখন আপনি এটা ইওস্ট এসইও আপনি প্লাগ ইনটারে অ্যাড করেন, অ্যান্ড ইওস্ট এসইওর যতগুলো কনফিগারেশন আছে সবগুলো আপনি মানে পারফেক্টলি করেন, তখন আপনার সাইট ম্যাপ অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসের মধ্যে সাইট ম্যাপ বানানো লাগে না, আপনি ইওস্ট এসইও দিয়ে অটোমেটিক একটা সাইট ম্যাপ বানিয়ে ফেলতে পারেন। যেমন আমরা আমার সাইট ম্যাপটা দেখতে পারি, সেটিংস থেকে আমরা দেখতে পাই এটা অন করা আছে কিনা না। সেটিংস, সাইট বেসিক্স, কনসোল, ধর আমরা দেখি যে আমাদের সাইট ম্যাপটা এই যে দেখেন এক্সাম্পল সাইট ম্যাপ। তো এই যে সেটিংটা আছে, ইওস্টের সেটিংয়ে গেলে আপনি দেখবেন যে আমরা এখানে তাদেরকে অ্যাড করে দিয়েছি যে এনাবেল ফিচার্স, মানে এই ফিচারটা তুমি অন করে রাখো, তুমি আমার এক্সাম্পল সাইট ম্যাপটা নিজে নিজে বানিয়ে ফেলো। তো আপনি যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করবেন তখন আপনার সাইট ম্যাপ অটোমেটিক বানানো হয়ে যাবে। শপিফাইয়ের মধ্যেও সেম, উইক্সের মধ্যেও সেম, অটোমেটিক হয়ে যায়। বানানো লাগে কোন জায়গায়? বানানো লাগে কোডিং ওয়েবসাইটের মধ্যে। যখন আপনি কোডিং ওয়েবসাইটে কাজ করবেন তখন আপনার সাইট ম্যাপগুলা বানানো লাগবে। আচ্ছা, তো এই যে আমাদের সাইট ম্যাপটা আছে, সাইট ম্যাপের চেহারা দুই রকমের হয়। একটা হইতে পারে, ধরেন কই গেল, একভাবে হইতে পারে যে আপনার ওয়েবসাইটের নামটা থাকবে, ওয়েবসাইটের নাম থাকার পরে এখানে স্ল্যাশ দিয়ে থাকবে সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল, ইন্ডেক্স ডট এক্সএমএল, এখানে একটা আছে আন্ডারস্কোর আছে, সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এইভাবে একটা সাইট ম্যাপ হইতে পারে। আবার এইভাবে একটা সাইট ম্যাপ হইতে পারে, ধরেন ইন্ডেক্স কথাটা থাকবে না, সাইট ম্যাপ ডট এক্সএমএল এই কথাটা থাকতে পারে। তো এটা দুই রকম কেন? যদি আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপটা ইওস্ট দিয়ে বানানো হয় তখন ইন্ডেক্স কথাটা থাকে, যখন ইওস্ট দিয়ে বানানো হয় না তখন ইন্ডেক্স কথাটা থাকে না, সাইট ম্যাপ ডট এক্সএমএল কথাটা থাকে। দুইটা একই জিনিস, একটা লাউ আর একটা কদু। ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তো সাইট ম্যাপটা মেনলি আমরা বানানো লাগবে না, যা বুঝলাম বানানো থাকে। এখন কথা হলো ভাই, সারা জীবন তো আমরা শপিফাই বা আমরা উইক্স কিংবা ওয়ার্ডপ্রেসে কাজ করব না, কোডিং ওয়েবসাইটেও কাজ করব, তখন আমরা কি করব? তখন আমরা সাইট ম্যাপটা বানাবো। কেমনে বানাবো? সাইট ম্যাপ বানানোর জন্য বিভিন্ন ধরনের জেনারেটর আছে, যেমন এখানে লিখি সাইট ম্যাপ জেনারেটর। সাইট ম্যাপ জেনারেটর লেখার পরে এই একটা লিঙ্ক আসছে, আমি যেখানের মধ্যে ক্লিক করি, এই ওয়েবসাইট লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিই। এই হলো আমাদের সাইট ম্যাপ বানানোর লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনি সাইট ম্যাপ বানাতে পারবেন। ঠিক আছে, সাইট ম্যাপ জেনারেটর। তো এই লিঙ্কে গেলে আমরা সাইট ম্যাপ বানাতে পারবো। কেমনে বানাবো? ইজি জিনিস, আমরা এখানের মধ্যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা শুধু দিলেই হবে। আপনার যে কোনো ওয়েবসাইট, যদি কোডিং ওয়েবসাইট থাকে বা অন্যান্য ওয়েবসাইট থাকে, আপনি শুধু জাস্ট আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। কোন লিঙ্কটা দিবেন? এই যে এটা তো আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার এই যে এখানের মধ্যে আসবেন, দিলেন, স্টার্টে ক্লিক করবেন, তারা একটা সাইট ম্যাপ বানিয়ে ফেলবে। হয়ে যাও, ভিউ সাইট ম্যাপ ডিটেলস, এই যে হয়ে গেছে। ডাউনলোড ইউর সাইট ম্যাপ ফাইল, ডাউনলোড হয়েছে, এই যে হয়ে গেল। ওপেন নোটপ্যাড জাস্ট ওয়ান, এই যে হয়ে গেছে। এই যে কোডটা, এটা হলো সাইট ম্যাপের কোড। এটা আমরা কি করব? এটা কপি করে আমরা ক্লায়েন্টে দিয়ে দিব। কিভাবে দিব? এই যে একটা ফাইল বানাবো, একটা ফাইল বানায় দিয়ে দিব আর কি। ওয়েট এ মিনিট, এখানে একটা কথা আছে আবার, আর দাঁড়ান একটু দাঁড়ান, কোডটা খুলে দিয়ে দিলেই হবে না, এখানে তাদের একটু কথা বলতে হবে তাদের। দাঁড়ান, আমরা এখানে কথাটা লেখা আছে কিনা না।
আচ্ছা লেখা নেই, সমস্যা নেই, আমরা নিজে বানাই ফেলি, নিজে লেখা দিই কী কী লিখবেন। তো যখন আপনি সাইট ম্যাপটা বানাই ফেলবেন, এই কোডটা যখন আপনি তারে দিবেন, একটা কথা বলতে হবে। কি বলতে হবে? এই কোডটা সে কই বসাবে? এই কোডটা সে দিতে হবে তার সি প্যানেলের মধ্যে। কোডিং ওয়েবসাইট যখন সে বানাবে তখন তার সি প্যানেল থাকবে। এখন আমাদের সি প্যানেল নাইকা, হ্যাঁ, বা যখন আমরা কোডিং ওয়েবসাইট ইউজ করব তখন আমাদের সি প্যানেল থাকবে। আমরা যদি আমাদের এখানে একটু আসি, আমি সি প্যানেলটা দেখাই কেমন থাকে, দেখি এখানে আসে কিনা না। তো সি প্যানেলের মধ্যে আসি। তো এটারে বলে সি প্যানেল, ঠিক আছে। সি প্যানেল আপনার যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, টাকা পয়সা দিয়ে কিনবেন, তখন আপনার সি প্যানেল থাকবে আর কি। তো সি প্যানেল থেকে আমরা যাইতে হবে ফাইল ম্যানেজারের মধ্যে। ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজার লেখলে এই যে ফাইল ম্যানেজার আসলো। ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, এই যে ফাইল ম্যানেজার, এখানে সব আমাদের সব ডাটাগুলো থাকে আর কি, ওয়েবসাইটের আমাদের সব ডাটাগুলো এখানের মধ্যে জমা হয়। তো এখান থেকে আমার যেতে হবে পাবলিক HTML এই ফাইলটার মধ্যে, ঠিক আছে। ক্লিক করলাম। তো এখানের মধ্যে আসার পরে আমরা এখানে একটা নতুন একটা ফোল্ডার বানাইতে হবে। ফোল্ডারটার নাম কী হবে? এই যেখানে দেখেন ফাইল বা ফোল্ডার বানানো যায়, তো আমরা ফাইল বানাই। ফাইলের আমরা নাম দিব sitemap.xml। দেওয়ার পরে ক্রিয়েট নিউ ফাইল বানাইতে হবে। ক্রিয়েট নিউ ফাইল বানানোর পরে, আমি বানাইতেছি না, অলরেডি বানানো আছে, এগুলো বানাতে চাই না। ক্রিয়েট নিউ ফাইল বানানোর পরে আপনি এটার মধ্যে ঢুকবেন আর কি। এখানে এডিটের মধ্যে ক্লিক করা যায়, ঠিক আছে। এভাবে ক্লিক করে এডিট করে আপনি এটারে আপনার ফাইলের মধ্যে ডাটাগুলো রাখতে হবে আর কি। আচ্ছা দাঁড়ান, আমাদের এটা এই যে ধরেন আমাদের এই ফাইলটাই ধরেন আমি এটা বানাইছি, ধরেন আমার এটা ফাইল, হ্যাঁ, আমি এটা ফাইল বানাই দেখাই, নাহলে আপনারা বুঝবেন না। ধরেন sitemap.xml, সেম হুবহু এরকম নাম হইতে হবে, sitemap.xml। ক্রিয়েট নিউ ফাইল, এই যে বানাইছি sitemap.xml, ক্রিয়েট নিউ ফাইল বানাইছি আমি। কই গেল? এই যে দেখা যায় এটা। তো এখানে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, আবার এডিটে দিবেন। এডিটে দেওয়ার পরে এই যে দেখেন অপশন আসছে, এখানের মধ্যে কোডটা দিয়ে দেবে। কোডটা দেওয়ার পরে সেভ চেঞ্জে দিবেন। আমি দিলে আমার সাইট উড়ে যাবে, কারণ আমার এটা অলরেডি বানানো আছে, আমি আর বানাইতে চাইতেছি না, ঠিক আছে। সেভ চেঞ্জ দিলেই কাজ শেষ। তো আমি এটা এখন আপাতত সরাই ফেলি। তো এটা হলো কোন সময়? যখন আপনি একটা কোডিং ওয়েবসাইটে কাজ করবেন। তো ক্লায়েন্টে আপনি কী বলবেন? যে আমি যেভাবে যেভাবে দেখাইছি এভাবে সে করবে আর কি। তো ক্লায়েন্টে আপনি কী বলবেন? ক্লায়েন্ট এগুলো চিনে, আপনি না চিনলেও চিন্তা নাই, এগুলো বেসিক বিষয়। তো ক্লায়েন্টে কী বলবেন এই কোডটা দিয়ে? ক্লায়েন্টে এই কোডটা দিয়ে বলবেন সি প্যানেলে যাও। সি প্যানেলে যাওয়ার পরে তুমি যাও ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজার থেকে যাও পাবলিক HTML_HTML এই ফোল্ডারের মধ্যে। তারপরে এখানের মধ্যে ক্রিয়েট এ নিউ ফাইল উইচ নেম শুড বি, যার নাম হইতে হবে, মানে কি, যার নাম হইতে হবে মানে sitemap.xml এই নামে একটা ফাইল বানাইতে হবে, অন্য নাম বানাইলে হবে না। বানাইয়া তারপরে আপনি দেন কপি অ্যান্ড পেস্ট, কপি করে পেস্ট মারা দাও। আরে কি রে, পিয়া আসে না কেন? দেন কপি করে পেস্ট মারা দাও, ঠিক আছে। ডান, এতটুকুই। বুঝতে পারছি? এই কথা আপনি লিখে দিবেন নাকি ক্লায়েন্টে, তাইলেই হবে। হ্যাঁ, sitemap.html বানিয়ে সেটা করে দেবে public.html। public.html এর পরে কি আপনার একটা ফাইল বানাইতে হবে sitemap.xml, তারপরে কোডটা বসাই দিবেন, শেষ। তারপরে সেভ, এই তো তারা যখন মিটিং করবেন তখন তারা বলে দিবেন, ঠিক আছে। এই হলো সিস্টেম একটা প্রপারলি সাইট ম্যাপ বানানোর। এখন কিছু কথা আছে। কথা হলো, আমরা যে সাইট ম্যাপটা বানাইছি এটা কি কোয়ালিটিফুল সাইট ম্যাপ? আমার হিসাবে না। যখন আমি কোনো ওয়েবসাইট হাতে নেই তখন আমি এইসব সাইট ম্যাপ ইউজ করি না। কেন ইউজ করি না? কারণ হলো এই সাইট ম্যাপগুলো থাকে খুবই বেসিক। তো আমরা যখন কোনো ওয়েবসাইটের কাজ হাতে নেই, ডেভেলপাররা বলি তুমি একটা ডাইনামিক সাইট ম্যাপ বানাও। কি সাইট ম্যাপ বানাও? ডাইনামিক। হ্যাঁ, এটা কোনো বমটম না। এটা মানে হলো যখন নতুন কোনো পেজ আসবে অটোমেটিক সাইট ম্যাপটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখন যে সাইট ম্যাপটা আমরা বানাইছি, এই যে সাইট ম্যাপটা আমরা বানাইছি, এই সাইট ম্যাপের কোডটা আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিছি, সে বানাইছে, ওয়েবসাইট থেকে সব ডাটাগুলো নিয়ে আসছে। বাট নতুন করে যদি আবার কোনো পেজ আসে, নতুন করে যদি আবার কোনো পোস্ট আসে, এগুলো তো আর অ্যাড হবে না। তো এর জন্য দরকার একটা ডাইনামিক সাইট ম্যাপ। ডাইনামিক সাইট ম্যাপের আমি আপনার একটা দেখাইতে পারিনি।
একটা আমি আপনার একটা ডেমো দেখাই ডাইনামিক সাইটম্যাপ কেমন থাকে। ডট ধরেন এদিকে এটা সাইট ম্যাপটা উড়ে ফেলছি না, আল্লাহ জানে, ডেভেলপারটা বেশি পাক না, বুঝছেন, এটা সমস্যা। সাইট ম্যাপ ডট এক্সএমএল না, এটা এখন বর্তমানে দিয়ে বানানো, ইউএস দিয়ে বানানো, সব উড়ে ফেলছে। আচ্ছা দেখি আরেকটা আছে, আপনার ডাইনামিক সাইট ম্যাপটার চেহারাটা দেখাইলে অনেক সুন্দর লাগতো আর কি। কত কাহিনী, এটা না, এই যে দেখেন আসছে, দেখছেন কত বড়, এটার বলে ডাইনামিক সাইট ম্যাপ। আর ইটকে দেখেন, এটা হলো ইউএস দিয়ে বানানো, দেখছেন এটা চেয়ার একদিন তফাৎ না, কত সুন্দর লাগে দেখতে, হ্যাঁ লাগে যে আহা কত সুন্দর, মানে একদম কী বলে এটারে একদম পারফেক্টলি বানানো, হ্যাঁ বডি বিল্ডার, এটা ধরেন এই যে জিম টিম করেন অবস্থা খারাপ, হ্যাঁ একটা অবস্থা। তো এটার বলে ডাইনামিক সাইট ম্যাপ, আর এটা হলো ইউএস দিয়ে বানানো। তো এটা আমরা বানাতে পারবো না, এটা ডেভেলপার বানাবে, যারা স্পেশালি সাইট ম্যাপ নিয়ে কাজ করে, এরকম তাদের টিম থাকে বড় বড় এজেন্সিতে, তাদের এমন বানানোর সিস্টেম আছে। না বানাতে পারেন কোনো সমস্যা নাই, আপনার সিস্টেম তো আছেই, ইউজ দিয়ে বানিয়ে দিব, বা আমরা ওই যে জেনারেটর ইউজ করবো, ঠিক আছে। আপনার আসেনি না ঘুমাই গেছেন? হ্যাঁ আসেন তো, না আচ্ছা ঠিক আছে থাইকেন। হ্যাঁ আমরা আস্তে আস্তে বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাইতেছি, ঠিক আছে, ধীরে ধীরে এগুলো ক্লিয়ার হবে। একটা কথা বলি শুনেন, আমাদের এই কোর্স নিয়ে মানুষের দুই রকমের অভিমত থাকে। প্রথম হলো একজন মনে করে যে আরে যেই জিনিস দেখাতে সব তো ইউটিউবে আছে, আবার আরেকজন মনে করে আরে যেই জিনিস শিখতেছি কম টাকায় তো অনেক ভালো জিনিসই পাইছে, আবার অনেকে মনে করে ধুর বেকার ভর্তি হয়েছে। তো এই জিনিসগুলো আপনি দুনিয়ার যেই কোর্সেই ভর্তি হন আপনার মধ্যে এটা থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার মাইন্ডসেট এমন হবে না যে আমি কোর্সে ভর্তি হয়েছি শেখার জন্য, এখান থেকে যতটুকু পারি শিখবো, বাকিটা আমি আরও অর্জন করব নিজে নিজে। একটা ট্রেনার চাইলে আপনার 100% পারফেক্ট বানাতে পারবে না। যেমন রিসেন্টলি আমি ভিডিও এডিটিং নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছে, তা আমি পার্সোনালি অনেকগুলো কোর্স কিনছি। তো আমি দেখলাম রিসেন্টলি আমি যে দুইটা কোর্স কিনছি, একটা দাম 400 টাকা আর একটা দাম 6000 টাকা। দুইটার মধ্যে আমার ক্যাপকাট শিখাইছে, দুইটার মধ্যে একই রকম শিখাইছে। এখন আমি যদি যে 6000 টাকা নিচ্ছে তার আগে যদি বলি ভাই 400 টাকা দিয়ে আমি আপনার থেকে ভালো শিখে ফেলছি, এটা তো না হিসাবে হইলো, বলা যাবে না। ওই বেটা 6000 দিয়ে শিখাইতেছে, কারণ ওই বেটার একটা নির্দিষ্ট পরিমাণ ওনার এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সের দামটা উনি নিছে। আমার কাজ হলো উনি যে শিখাইছে এটার আমি ক্যাচ করা, প্লাস নিজের আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া। উনি আমার ভালো একটা পরিবেশ দিছে, ঠিক আছে, এটা হলো সবচেয়ে মানে ভালো জায়গা আর কি, বা আমার একটা বেনিফিট। তো এই কথাগুলো আপনাদের বলার কারণ এটাই, এই যেই জিনিসগুলো আমি বলতেছি সেম জিনিসই ইউটিউবের মধ্যে আছে, বাট সিরিয়াল অনুযায়ী নাই, গেল প্রথম কথা। সেকেন্ড কথা হলো আরও অ্যাডভান্সভাবে শিখতে হলে বা এসিও এক্সপার্ট হইতে হলে আপনার অ্যাটলিস্ট একটা বছর চোখ বন্ধ করে কাজ করতে হবে। 1 বছর পরে আপনি অবশ্যই কাজ পাবেন, যদি আপনি ওই লেভেলের কষ্ট করেন, ভালো টাকা ইনকাম করবেন। যদি আপনি মোটামুটি 200 লাখও নিতে পারেন একটা ওয়েবসাইটের জন্য, তাও বহুত টাকা, ঠিক আছে। তো সবচেয়ে বড় কথা হলো নিজে সিরিয়াস থাকা, বিশ্বাস রাখা, মাইন্ডসেট ক্লিয়ার রাখা, হ্যাঁ যে আমার দ্বারা হবে, যা শিখতেছি আমার দেখেছে আলহামদুলিল্লাহ, বাকিটা আমি আরও নিজের আপডেট লেভেলে নিয়ে যাব। আমি ইউটিউবের মধ্যে সার্চ করবো, ইউটিউব থেকে ভিডিও দেখবো। বারবার ইউটিউবের কথা এই কারণে বলা, কারণ এখন বর্তমান দুনিয়াটা অনেক টাফ, এসইও জিনিসগুলো প্রচুর আপডেট আসে, আজকে যা আসে কালকে নাই, কালকে এটা থাকলে পরশু দিন এইটা নাই। তো এই জিনিসগুলো আপনি জানতে হলে ইউটিউবের মধ্যে থাকতে হবে। হইতে পারে কোর্স চলাকালীন অনেক কিছু বেড়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথার মধ্যে রাইখে আপনি কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। মাথার মধ্যে আপনি এটা সেট করতে হবে, মাইন্ডসেটে রাখতে হবে যে আমি শিখার মধ্যে থাকবো, যতদিন আমি এসইও লাইনে আসি বা যেই কাজের মধ্যে আসি, এটা হলো সবচেয়ে বড় কথা। আসেন আমরা আবার ক্লাসে যাই। আমরা ছিলাম গুগল সার্চ কনসোলের মধ্যে। হোয়াট ইজ গুগল সার্চ কনসোল? এটা ছিল আমাদের গুগল সার্চ কনসোল, সিপ্যানেল, ফাইল ম্যানেজার। আমাদের সার্চ কনসোল ডান,
আমাদের সাইট ম্যাপও ডান। ঠিক আছে, সাইট ম্যাপ আমরা মোটামুটি বুঝে ফেলছি। সাইট ম্যাপ আমরা অনেকভাবে বানাইতে পারি, আমরা ইউএস দিয়ে বানালে লাগে না, জেনারেটর দিয়ে বানানো যায়। কোডিং ওয়েবসাইটগুলো কেমনে বানায় তাও দেখে ফেলছি, কীভাবে দিতে হয় তাও দেখে ফেলছি। ফাইন, এখন কি, এখন হলো robots.txt। আচ্ছা, এগুলো হলো টেকনিক্যাল পার্টগুলা। ঠিক আছে, আমরা এখন যাদেরকে সব দেখছি টেকনিক্যাল বিষয়গুলো দেখতেছি। তো এর মধ্যে আমরা 3টা শেষ করছি, গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, সাইট ম্যাপ। এখন আমরা দেখব robots.txt। তো robots.txt জিনিসটা কি? robots.txt হলো সেম এই জায়গার মধ্যে আমরা এক ধরনের তাদের একটা কমান্ড দেই, ম্যাপ বলতে পারেন। হ্যাঁ, আমরা যদি এখানে একটু দেখি এগুলার সুন্দর একটা আমরা যদি সংজ্ঞা দেখি যে হোয়াট ইজ robots.txt, robots.txt জিনিসটা কি, খায় না মাথায় দেয়, আমরা দেখতে হবে। আচ্ছা, a robots.txt file tells search engine crawls which URL the crawler can access on your site. This is used manually to avoid overloading your site with requests. It is not a mechanism for keeping a web page out of Google. To keep a web page out of Google, আচ্ছা, block indexing with no index or password, protect the page. আচ্ছা, এটা মানে কি আমি বুঝাই আপনারা শুনেন। robots.txt মেইনলি আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লোড কমাইতে হেল্প করে। আচ্ছা, এখন লোড কমাইতে হেল্প করে মানে কি? লোড কমাইতে হেল্প করে মানে হলো, ধরুন আমি দারাজের মধ্যে আসি, দারাজের মধ্যে আসলাম, দারাজের মধ্যে কিন্তু অনেকগুলা পেজ আছে, যেমন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, প্রোডাক্ট আছে, এখানের মধ্যে কিন্তু অনেকগুলো পেজ থাকে। যখন আমি কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে যখন আমি এটাকে কিনবো তখন এটা কই নিই আমরা অ্যাড টু কার্টের মধ্যে নেই, ঠিক না? অ্যাড টু কার্ট একটা পেজ থাকে, যদি এটা লগ ইন করতে বলতেছে। তো যখন আমরা একটা প্রোডাক্ট কিনি দারাজের মধ্যে, দেখা যায় প্রোডাক্টটারে প্রথম আমরা নিতে হয় অ্যাড টু কার্টে, অ্যাড টু কার্ট থেকে আমরা কিনা লাগে, তারপর তো আমাদের থ্যাংক ইউ পেজের মধ্যে নিয়ে যায়। বিষয়টা এরকম না? তো এখানের মধ্যে যে পেজগুলো আছে, আমরা যদি দারাজের জন্য এসিও করতাম, আমরা কিন্তু অ্যাড টু কার্টে কিন্তু র্যাঙ্কে আনতাম না। অ্যাড টু কার্ট, থ্যাংক ইউ, এই পেজগুলো তো র্যাঙ্কে এসে লাভ নাই, আমার শুধু প্রোডাক্টগুলো র্যাঙ্কে আসলেই হয়েছে। তো যেই পেজগুলা দরকার নাই আমরা চাইলে এগুলারে হাইড করে রাখতে পারি গুগল থেকে বা গুগলের ক্রলার থেকে। গুগলের ক্রলার আমরা বলে দিতে পারি যে তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে কী করবা, ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো আছে এখান থেকে তুমি শুধু robots.txt-র মাধ্যমে আমি যেই পেজগুলো বলছি তুমি এগুলোর অ্যাড করো, বাকিগুলোরে তুমি ক্রল করার দরকার নাই বা তুমি আমার এগুলোর র্যাঙ্ক দেওয়ার দরকার নাই। ঠিক আছে, মেইনলি আপনি তারে একটা কমান্ড দিবেন একটা ফাইলের মাধ্যমে, যাতে করে আপনার মেইন পেজগুলো র্যাঙ্ক হয়, বাকিগুলো যেগুলো হাবিজাবি আর অনেক পেজ থাকবে এগুলো যাতে র্যাঙ্ক না হয়। দ্যাটস ইট। মেইনলি robots.txt ইউজ করা হয় ওভারলোডিং কমানোর জন্য বা ক্রলার রেটে হেল্প করার জন্য আর কি। মাঝে মাঝে দেখা যায় এমন পেজ র্যাঙ্ক করে ফেলে যেগুলো দরকার নাই, থ্যাংক ইউ পেজ, অ্যাড টু কার্ট পেজ, হ্যাঁ, আরও হাবিজাবি অনেকগুলো পেজ আছে, এগুলারে আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানের মধ্যে মেইনলি আমাদের কোড দিতে হয় robots.txt-র মধ্যে। তো অ্যাজ ইউজুয়ালি এখানের মধ্যে ইউজ থাকলে আর আপনার robots.txt লাগে না। আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই, আমাদের ওয়েবসাইট কোনটা ছিল, এখানের মধ্যে তো থাকার কথা। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইট, দেখি robots.txt বানানো আছে কিনা না। তো robots.txt-র জন্য সেলস মানে দিতে হয়, robots.txt লিখতে হয়। এই দেখেন বানানো, কেমনে বের করছি, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিছি। হ্যাঁ, তারপরে আপনি এই চিহ্নটা দিবেন, চিহ্ন আমার নাম ভুলে গেছি। আচ্ছা, তারপরে দিবেন robots.txt, তারপরে দেখবেন যে আপনার এই কোডটা আইসা পড়ছে। তো এটা কেমনে আসলো? এগুলো আসলে বানানো, এগুলা কিসের মাধ্যমে বানানো হয়েছে? এটা আপনার যে ইয়োস্টের মাধ্যমে বানানো হয়েছে। এটা কীভাবে বানানো হয়েছে আপনি দেখতে পারবেন। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডের মধ্যে আসি, আমরা এখান থেকে যাব সেটিংসের মধ্যে, আমরা থেকে যাব বা টুলসে যেতে পারি। টুলস থেকে আমরা যাব, দেখি ইম্পোর্টের মধ্যে আছে কিনা না। আচ্ছা, দেখি কোথায় আছে, আমরা দেখতে হবে এটা একটু। সেটিংস থেকে রাইটিংস অর টুলস থেকে ফাইল ম্যানেজার যাওয়ার করতে তাহলে হবে। আচ্ছা, টুলসে যাই আমরা, ইয়োস্টের টুলস থেকে আমরা যাইতে হবে ফাইল এডিটর। না, এগুলো আমরা দেখতে হবে এটা আছে কিনা। অনেক সময় এগুলো থাকে না, এটা সবচেয়ে বড় সমস্যা। আছে, ইয়োস্টের টুলসে যেতে হবে। ঠিক আছে, ইয়োস থেকে আমরা টুলসে যাব, টুলস থেকে আমরা যাব ফাইল এডিটরের মধ্যে, ইয়োস্ট এসইও টুলস থেকে ফাইল এডিটর।
এই যে দেখেন একটা অপশন দিয়েছে ক্রিয়েট এ robots.txt ফাইল। তো আমরা আগেরটা ইউজ করবো না, আমরা নতুন বানাবো। আমরা ক্রিয়েট এ robots.txt ফাইলে ক্লিক করব। ক্লিক করলাম, আসলো অপশনটা, এই দেখেন বানানো আছে, দেখছেন? এইটার আমরা সরাই দিব। তো সরানোর আগে একটু কাজ আছে আমাদের। হ্যাঁ, কাজটা হলো আমাদের এটা তো বানানো আছে, ঠিক না? এই দেখেন এটা আমাদের সাইট ম্যাপ, আমাদের সাইট ম্যাপটা কিন্তু বানানো আছে না? তো সাইট ম্যাপটা আমরা কপি করি। সাইট ম্যাপটা কপি করে আমরা এখানের মধ্যে একটু রাখি। আমাদের এখানের মধ্যে আমাদের সাইট ম্যাপটা একটু রাখতে হবে, ঠিক আছে? এখানের মধ্যে সাইট ম্যাপটা একটু রাখি। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা আপনারা ফাইল দিয়ে দিছি, যে সাইট ম্যাপটা আমি আনছি এখান থেকে, শুধু এই জিনিসটা কপি করে এখানের মধ্যে আমরা বসাই দিব। দ্যাটস ইট, এটা সরাই দেই। তো কী করলাম, আমি robots.txt থেকে শুধু আমার সাইট ম্যাপটা শুধু নিয়ে আসছি। আচ্ছা, এই সাইট ম্যাপটারে আমি চাইলে এইভাবে নাই, আমি অন্যভাবে আনতে পারতাম। অন্যভাবে কীভাবে আনতাম, এই যে ধরেন আমার যে ওয়েবসাইটটা আছে, ওয়্যার ইজ আওয়ার ওয়েবসাইট, এই যে আমার যে ওয়েবসাইটটা আছে, আমি চাইলে ওয়েবসাইট থেকেও আনতে পারতাম। কীভাবে আনা আমরা তো জানি না। সাইট ম্যাপ ডট XML লিখবেন, ইন্টার মারবেন। তো আপনার সামনে এই যে আইসা বললো, এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়েও আপনি রাখতে পারেন এই জায়গার মধ্যে, ঠিক আছে? এই জায়গার মধ্যে আমরা নিয়ে রাখতে পারি। ডান। তো এটা কি, এটা হলো আমার robots.txt। এই ফাইলটা আপনার, এই যে ফাইলটা আমি দিব আপনার, এটা আপনার দিয়েই দিব। তো যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ শুরু করবেন, আপনার কিচ্ছু করার দরকার নাই, শুধু এতটুকু নিয়ে, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে বানানো, এতটুকু আপনি নিয়ে কপি করে আপনি এই জায়গার মধ্যে আসবেন। হয়ে গেল আমাদের সাইট, এতগুলাই ওপেন করে রাখছি, এখানের মধ্যে আমরা আসবো। এগুলো সব সরাই দিবেন, এগুলো দরকার নাই, এগুলো সরাই দিলাম, এতটুকু দিব। দেন আমরা সেভ চেঞ্জে দিয়ে দিব, সেভ চেঞ্জেস টু robots.txt, আবার দিলাম, ডান। এটা আমাদের কাজ শেষ। হ্যাঁ, এতটুকুই। এখন কথা হলো, এইটা আপডেট হতে একটু টাইম লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে বা আরও বেশিও লাগতে পারে, বাট এটা আপডেট হবে। যেহেতু এটা একটা ডামি টাইপের ওয়েবসাইট, আপডেট নাও হতে পারে, বাট মেইনলি আপনি এভাবেই করবেন, যখন কোনো ক্লায়েন্টের হাতে নেবেন, কাজ হাতে নেবেন, এতটুকুই করবেন। আচ্ছা, তো মেইনলি আপনি এটার মাধ্যমে কী বলতেছেন আমরা একটু দেখি। আমরা এখানে বলতেছি ইউজার এজেন্ট দিয়ে একটা স্টার দেওয়া, তার মানে সব কিছু তুমি ইন্টার করো। ডিজেলাও WP অ্যাডমিন। ডিজেলাও WP অ্যাডমিন মানে কি? ডিজেলাও WP অ্যাডমিন মানে হলো, যখন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে লগ ইন করি, তখন কিন্তু আমাদের একটা WP অ্যাডমিন নামে একটা কোড থাকে, এই যে কোডটা থাকে, আমরা কিন্তু এই কোডটা দিই, তারপরে কিন্তু আমরা কী করি, ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা লগ ইন করি, ঠিক না? তো আমাদের যে লগ ইন ইনফরমেশনগুলো আছে, এই লগ ইন ইনফরমেশনগুলো আমরা দিতে চাইতেছি না। এই যে কোডের যে বিষয়গুলো আছে, আমরা যে দেই, ইউজার নেম দেই, পাসওয়ার্ড দেই, ঠিক না? কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটে আসার জন্য, তো আমরা কী করছি, তারা বলছি তুমি WP অ্যাডমিনের এই কোডগুলো তুমি করার দরকার নাই, অ্যাক্সেস করার দরকার নাই, বা এগুলারে তুমি ইন্ডেক্স করার দরকার নাই। এইটা ডিজেলাও, বাকি সব কিছু অ্যালাও। এইটা ছাড়া বাকি সব কিছু আমি অ্যালাউ করে দিছি। আরেকটা জিনিস আমি অ্যালাউ করছি এখানে, তারে আমি সাইট ম্যাপটা দেখাই দিছি। robots.txt মধ্যে আমি সাইট ম্যাপটা দিছি। তো সাইট ম্যাপটা দেওয়ার মাধ্যমে কারণ হলো, তার আমি বুঝাইতেছি যে আমার কোন কোন পেজ আছে, কোন কোন পোস্ট আছে, এগুলারে কীভাবে র্যাঙ্ক করতে হবে, সব তার আমি বলে দিছি এই সাইট ম্যাপের মাধ্যমে। মেনলি আপনি এইভাবেই কোডটা দিবেন। তো এটা কোন কোন ওয়েবসাইটের ক্ষেত্রে দিবেন, যখন কোনো একটা ব্লগ ওয়েবসাইট হবে, কোনো একটা ধরেন কি বলে সার্ভিস ওয়েবসাইট হবে, তখন এই robots.txt দিবেন। ধরেন কোনো একটা ই-কমার্স টাইপের ওয়েবসাইট, তখন কি দিবেন, ই-কমার্স টাইপের হলে তখন আপনি অন্য টাইপের কোড দেওয়া লাগবে, এইটা দেওয়া লাগবে, অনেক বড় চড়ো। তো এটা আমরা কেন দিব, কী কারণে দিব, এটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। এখন এটা থাক, এটা নিয়ে এখন মাথা না ঘামাইলে চলবে। যখন আমরা ই-কমার্স এসিও দেখব, তখন আমি বলবো এইটা কেন এত বড় হয়ে গেল, এটা আমি কেন বড় করে বানাইছি, এটা আমি কেন ছোটো করে বানাইলাম। তো এতটুকু মনে রাখেন, এই robots.txt ব্লগ টাইপের ওয়েবসাইট, সার্ভিস টাইপের ওয়েবসাইট, এক কথায় ই-কমার্স ছাড়া বাকি সব ওয়েবসাইটের জন্য এই কোডটা, ই-কমার্সের জন্য আলাদা। কারণ ই-কমার্সের মধ্যে কার্ট থাকে, চেক আউট থাকে, আরও আলাদা আলাদা পেজ থাকে, যেগুলো ব্লগ ওয়েবসাইট, সার্ভিস ওয়েবসাইটের মধ্যে থাকে না। এটা ইজি। তো এখানে আপনি এতটুকু দিলেই আপনার কাজ শেষ, ডান। আচ্ছা, এখন কথা হইল, আমরা তো দেখলাম robots.txt কোডটা কীভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে করা যায়। কোডিং হইলে কী করবেন, কোডিং হইলে সেম বিষয়, cpanel, ফাইল ম্যানেজার, public.html। আগে কি বানাইছিলেন, sitemap.xml বানাইছিলেন না? এইবার বানাবেন নতুন একটা ফাইল, সেটার নাম হবে robots.txt। যদি আপনার কোডিং টাইপের ওয়েবসাইট হয়, তখন এটার নাম হবে robots.txt ফাইল, robots.txt।
তারপরে এই ফাইলটা বানানোর পর আপনি কোডটা দিবেন, তারপরে সেভ করে দিবেন। দ্যাটস ইট। কোন সময়? যখন কোনো কোডিং ওয়েবসাইট হবে, কোডিং ওয়েবসাইটের মধ্যে তার ইউএস থাকে না, তখন আপনি সি প্যানেলে যাইতে হবে, ফাইল ম্যানেজারে যাইতে হবে, পাবলিক ডট HTML একটা ফাইল বানাইতে হবে। এই ফাইলের মধ্যে যদি আগে থেকে থাকে robots.txt বানানো, তাহলে এইটারে এডিট করে আপনার ওই যে এই কোডটা দিয়ে দিতে হবে। আগে থেকে থাকতেও পারে, অন্য কোনো SEO এক্সপার্ট দিয়ে কাজ করাইতেও পারে, তখন সে এডিট করে এই কোডটা দিয়ে দিবে, তারপরে সেভ করে দিবে, তাহলে তার রোবট টেস্টের কাজ শেষ। এই হলো আপনার টেকনিক্যাল SEOর মেইন 4টা পার্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি আছে আমাদের, সেটা হলো এই যে সাইট ম্যাপটা আছে, সাইট ম্যাপের একটা কাজ আছে। আমরা যে সাইট ম্যাপটা বানাইছি, এই সাইট ম্যাপটারে উচিত হলো আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে দেওয়া। আমাদের গুগল সার্চ কনসোলটা কই? এটা তো আমাদের গুগল সার্চ কনসোল না, ওই যে আমরা আজকে এটার আমরা বানাইলাম না প্রথমে ক্লাসের শুরুতে, এই হলো আমাদের গুগল সার্চ কনসোল না। তো গুগল সার্চ কনসোলে আসার পরে আমাদের একটা কাজ আছে, সেটা হলো এই দেখেন সাইট ম্যাপ নামে একটা অপশন আছে। সাইট ম্যাপ আমরা ক্লিক করব। এখানের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের এতটুক বাদে আইও পর্যন্ত লাগবে না, সাইট ম্যাপ _index.xml দিয়ে সাবমিট করে দিতে হবে। এখানে কুড নট ফেস দেখাইতে পারে। আচ্ছা, সাকসেস হয়ে গেছে। সাকসেস হওয়ার কথা না, যেহেতু এটা তো ব্লক টাইপের ওয়েবসাইট, সাকসেস হয় না, আল্লাহ জানে কেমনি হয়ে গেল। আচ্ছা, কুড নট ফেস দেখাইছে না, এটা অটোমেটিক হয়ে যাবে। আর না হলে বুঝবেন এটা আপনার কি জানি বলে কোডিং টাইপের ওয়েবসাইট, সরি এটা একটা ডেমো টাইপের ওয়েবসাইট, তো এই কারণে হয় নাই। বাট মেইনলি আপনি এইভাবে এটারে সাইট ম্যাপটারে আপনি গুগল সার্চ কনসোলের মধ্যে দিবেন, দুইবার দিবেন। একবার দিবেন সাইট ম্যাপ _index.xml, আরেকবার দিবেন আপনার সাইট ম্যাপ .xml নামে, ইন্ডেক্স বাদে সাবমিট। দুইবার দিলাম, দুইটা দিলাম। সাইট ম্যাপ আমাদের সাকসেসফুল হইতেছে, বাট কাজ হইতেছে না, কারণ এটা তো ডামি টাইপের ওয়েবসাইট, বুঝছেন? তো কিছুদিন পর আবার দেখতে পারেন হয় কি না। এটা হওয়ার কথা না, কারণ এইসব টাইপের ওয়েবসাইট তো আর সার্চ কনসোলের মধ্যে আসবে না, এটা ইন্ডেক্সও হবে না, বুঝছেন? বাট যখন আপনি এটা রিয়েল টাইপের ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, তখন আপনার এটা আবার হবে, এটা নিয়ে চিন্তা নাই। ধরেন আমরা যদি এটার মধ্যে দেখাই, দেখেন এই যে দেখেন এটার মধ্যে সাইট ম্যাপ, এই দেখেন সাকসেস দেখেছেন, আমি দুইবার দিয়েছি, দুইবার সাকসেস দেখাইছে। আমার দুইটা সাকসেস দেখাইতেছে, কারণ এটা একটা পেইড ডোমেন হোস্টিং কিনা, এই কারণে আর কি। সেম বিষয়, এই যে একই রকমভাবে, শুধু ওয়েবসাইটের শেষের টুক সাইট ম্যাপটা দিয়ে দিবেন, তাইলে আপনার ইন্ডেক্স হয়ে যাবে। এতটুকুই। এই যে আমি এতটুকু করছি না, এখন কি করবে? এখন গুগলের ক্রোলারগুলো আসবে আমার ওয়েবসাইটে, আইসা আমার ওয়েবসাইটটারে তারা কি করবে? আস্তে আস্তে আমার ওয়েবসাইটের সব পেজগুলারে র্যাঙ্কে নিয়ে আসবে, গুগলের মধ্যে নিয়ে আসবে। যখন কেউ সার্চ করবে তখন আমার পেজটা দেখা যাবে। দ্যাটস ইট। এইভাবে মেনলি ইন্ডেক্সিং করতে হয়। আসেননি আপনারা? ভাই আপনার লাইফ সাপোর্ট লাগবে। লাইফ সাপোর্ট তো এখন দরকার নাই, লাইফ সাপোর্ট তখন লাগবে যখন আপনারা কাজ কারবার পাবেন, বুঝছেন? আগে কাজ কারবার পান, ভবিষ্যতে লাগবে। যদি কোন জায়গায় আটকান তখন লাগবে। এখন কি লাইফ সাপোর্ট? এখন তো কাজ শিখতেছেন। এগুলো দেন ফাতরামি, বুঝছেন? ওই যে ধরেন আছে না, এগুলো ইউটিউবাররা করে ছাত্র বানানোর জন্য, আমার দরকার নাই। এটা একটা মার্কেটিং টেকনিক ছাড়া কিচ্ছু না, বুঝছেন? এগুলা ফাইজলামি। দেখেন, তো এইভাবে মেনলি আপনার ইন্ডেক্সিং করাইতে হয়। হ্যাঁ, তো এখন আমি যদি বলি আপনার ইন্ডেক্সিং করতে কী করতে হয়, পারবেন না বলতে? এই কে বলতে পারেন? একটু হাত তোলেন তো, কে বলতে পারবেন? ইন্ডেক্সিং কেমনে করে, কে পারবেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, যে পারবেন হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে। তারা কি ঢোল বাজাইতেছে নাকি, বুঝলাম না। দেখেন, যে হাত তুলছে না তারা জিজ্ঞেস করতে হবে। রাজীব রায়হান ভাই আছেন? রাজীব রায়হান, রাজীব রায়হান ভাই আছেন? নাই। আচ্ছা, মানিক হোসেন আছেন? মানিক হোসেন, আচ্ছা, কে বলতে পারবেন robots.txt কোডিং ওয়েবসাইট হলে কেমনে দিতে হয়? যে বলতে পারবেন বলেন। robots.txt আপনার যদি কোডিং ওয়েবসাইট হয় তাহলে কেমনে দিতে হয়, কীভাবে এটারে কাজ করতে হয়? ইউএসটেল তো আমরা এডিট করে ফেলি, ইউএসটের আমরা যাব টুলসে, টুলস থেকে ফাইল এডিটর, তারপর এডিট করে বসাই দিব। কিন্তু যদি দেখা যায় কোডিং ওয়েবসাইটে, তখন কী করবেন? কে বলতে পারবেন? বলেন তো, বলেন বলেন, হাত তোলা লাগবে না, বলে ফেলেন। আচ্ছা, একজন বলা ট্রাই করতেছে, বলেন আমার মাইক্রোফোন নষ্ট। হ্যাঁ বলেন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কি বলছিলেন ভাই, আবার বলুন তো বিষয়টা। যদি কোডিং ওয়েবসাইট হয় তখন robots.txt এর ফাইলটা কেমনে দিতে হয়, কীভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়, robots.txt ফাইলটা আমি কেমনে দিব, কীভাবে আপলোড করব, বলেন।
এটা তো আপনার ওই যে সময় আমরা এগুলা ফিক্স করব প্রবলেমগুলা, এই যে কোডগুলা তো বাইরকে দিতে হবে না? হ্যাঁ, কোড আমরা বায়ারকে দিয়ে দেবো। বায়ার কি করবে? বায়ার কই নিয়ে বসাবে? বায়ার ওই, হ্যাঁ, বায়ার সেই ওই আপনার ফাইল, ওই ফাইল যে এডিটর। সিপ্যানেল ইয়েস, সি প্যানেলে সিপ্যানেলে যাবে। ফাইল ম্যানেজারে যাবে। সিপ্যানেলটাতে আপনার, হ্যাঁ, ফাইল ম্যানেজারে যাবে, এরপর এডিটে গিয়া কি কোডটা বসাই দিবে। ইয়েস। ওকে, ঠিক আছে। ঠিক আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরটু ক্লিয়ার হবে যখন আপনি ধরেন ওই যে আজকের যখন ফাইলটা দেখবেন, তখন আপনার আরটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা দেখেন, তো এই হলো মোটামুটি আমাদের চারটা মেইন বিষয় আর কি। হ্যাঁ, যে আপনার সাইট ম্যাপ, টেকনিক্যাল এসিওর মেনলি এটা হলো চারটা স্তম্ভ। একটা পিলার থাকে না, এই চারটা পিলার রাখে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, আপনার সাইট ম্যাপ আর রোবট জস টিএক্সটি। এই চারটা জিনিস যখন আপনার হয়ে যাবে, আপনার টেকনিক্যাল এসিও মোটামুটি ডান। আচ্ছা, এখন তো আরও জিনিস আছে। টেকনিক্যাল এসিও তো শেষ হইলো, টেকনিক্যাল কারবার তো শেষ হয়েছে না। টেকনিক্যাল কারবার শেষ হয়েছে না মানে কি? মানে হলো আপনি তো টেকনিক্যাল কাজগুলো করে ফেললেন, ঠিক আছে, ফাইন। এখন যখন আমরা দেখা যায় কোনো একটা ওয়েবসাইটের মানে কাজটা হাতে নেই, তখন একটা ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়, এগুলার সলিউশন করতে হয়, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়। এই প্রবলেমগুলোর যে সলিউশন আছে, এইটাও আপনার ইয়ের মধ্যেই পড়ে, এটাও আপনার টেকনিক্যাল ইস্যুর মধ্যেই পড়ে। আবার পেজের যে স্পিড বাড়াইতে হয়, এটাও টেকনিক্যাল ইস্যুর মধ্যেই পড়ে। তো আমরা আজকে কিছু সমস্যা নিয়ে কথাবার্তা বলবো, আজকে কিছু কালকে কিছু, আস্তে আস্তে তাহলে ক্লিয়ার হবে। তারপর আমরা অডিট করে দেখাবো যে সমস্যাগুলো কেমনে বের করে, আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। দেখেন, তো আমরা আগে একটা সমস্যা দেখি, সেটা হলো এসএসএল। ঠিক আছে, এসএসএল সমস্যা হলো আপনার মাঝে মাঝে দেখা যায় যে অনেক ওয়েবসাইট, তারা একটা ওয়েবসাইট কিনছে, পরে দেখা যায় যে তাদের মধ্যে এসএসএল নাই, এইচটিটিপি আছে, এইচটিটিপিএস নাই। এইচটিটিপিএস নাই মানে কি? আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, তো দেখবেন যে আমাদের ওয়েবসাইটের যে কোডগুলো আছে, আমাদের যে ওয়েবসাইটটা কই, এই যে ওয়েবসাইটটা দেখেন এইচটিটিপিএস দেওয়া। তো অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে এইচটিটিপি দেওয়া, এস নাই, কিন্তু সে ডোমেন হোস্টিং কিনছে যেখান থেকে, সেখান থেকে বলা হয়েছিল যে এসএসএল দিবে, তারা দিছেও, বাট এটা আসতেছে না। তখন কি করতে হয়? তখন একটা প্লাগ ইন অ্যাড করতে হয়। আমরা প্লাগ ইনের মধ্যে যাব, আমরা প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে যাব। এখান থেকে আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো, রিয়েলি সিম্পল এসএসএল। রিয়েলি সিম্পল এসএসএল আমরা এটা অ্যাড করে ফেলবো। ইনস্টল অ্যাক্টিভ। আসো। আচ্ছা, এটা আস্তে আস্তে আপনারা সবাই লিভ মারেন, আবার জয়েন করেন।
দেখেন স্ক্রিন দেখা যায়নি, স্ক্রিন কি দেখা যায় দেখেন তো, ইয়েস। আচ্ছা, আমরা এসএসএল এর সমস্যাটা সলিউশন করতেছিলাম। তো এটা হলো আমাদের এসএসএল। যদি দেখা যায় এসটিপি সমস্যা থাকে, এসটিপি থেকে এসটিপিএস করার জন্য আমরা এখানে কি করব, আমরা এই রিয়েলি সিম্পল এসএসএল এই যে প্লাগইনটা অ্যাড করব, অ্যাড করার পর আপনার কোনো কাজ নেই, শুধু আপনি অ্যাক্টিভ এসএসএল ক্লিক করে দেবেন, এনেবল করে দেবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ, স্কিপ, ডান, ফিনিশ। এতটুকু আপনার কাজ, আপনার এসএসএল অ্যাক্টিভ হয়ে যাবে। যদি তার হোস্টিংয়ের সাথে যদি এসএসএল থাকে তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যদি তার হোস্টিংয়ের সাথে এসএসএল না থাকে তাহলে সে কিনতে হবে তার হোস্টিং প্রোভাইডার নেমচিপ বা হোস্টিংয়ের থেকে, ঠিক আছে। তো যদি দেখেন যে এমন সমস্যা, তার এসএসএল আসে ঠিকই বাট দেখা যায় না, এইচটিটিপিএস আসে না, তখন রিয়েলি সিম্পল এসএসএল এই প্লাগইনটা অ্যাড করে দিলেই কাজ শেষ। আচ্ছা, গেল এই একটা সমস্যা। সেকেন্ড সমস্যা হলো ডিসচার্জ বা নো ইন্ডেক্স ট্যাগ। এটার মানে কি? এটা একটা সমস্যা, টেকনিক্যাল সমস্যা। মাঝে মাঝে এটা ওয়েবসাইটের মধ্যে দেখায় যে আপনার ওয়েবসাইটে ডিসচার্জ আছে বা নো ইন্ডেক্স ট্যাগ আছে। তো এটা কেন দেখায়? এটার মানে হলো ওয়েবসাইটে বলে দেওয়া হয় যে তুমি ওয়েবসাইটটারে গুগলের মধ্যে দেখাইও না বা ইন্ডেক্স করো না। তো এটার জন্য কি করবেন, যদি কোডিং ওয়েবসাইট হয় তখন এই নো ইন্ডেক্স ট্যাগটা ডেভেলপার সরাইতে হয়। আর যদি ওয়ার্ডপ্রেস হয় তখন আমরা নিজেরাই করতে পারি। ওয়ার্ডপ্রেসের জন্য আপনি আসবেন রিডিং অপশনে, সেটিং থেকে রিডিং অপশনের মধ্যে আসবেন। রিডিং থেকে দেখবেন এই যে দেখেন আমাদের ডিসচার্জ করা আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসচার্জ করা, এটারে উঠাই দিবেন, এটা উঠে সেভ চেঞ্জ করে দিবেন, তাইলে আপনার এই সমস্যা সলিউশন হয়ে যাবে। গেল 2 নাম্বার। 3 নাম্বারে আসেন 404 ইরর। 404 ইরর পেজ বা পোস্ট অনেক সময় দেখা যায় 404 আসে। 404 মানে কি আমি আপনার 404 দেখাই। এটা হলো 404 এর চেহারা, এমন দেখা যায়। দেখবেন যে আপনি কোনোটা পেজের মধ্যে গেছেন, কোনোটা পোস্টের মধ্যে গেছেন, তখন দেখবেন যে 404 দেখায় বা 401 দেখায়। তো 401 যেটা বা 401 যেটা একই জিনিস। তো এটা হলো যে কোনো কারণে পেজটা লোড নিতেছে না বা কোনো কিছু একটা ডিলিট হয়ে গেছে, এই কারণে এই জিনিসটা হয়েছে। তো যখন আপনি 404 আসবে বা 401 ইরর আসবে, সলিউশন কি করবেন? সলিউশন হলো আপনার যে পোস্টের মধ্যে বা যে পেজের মধ্যে সমস্যাটা আসবে, এই পেজটা বা পোস্টারে ডিলিট করে দিবেন। ঠিক আছে, কী করতে হবে? ডিলিট করে দিতে হবে। আর যদি দেখেন যে না আপনার অ্যাডমিন বা আপনার যে আছে পেজের যে ওনার আছে, সে বলতেছে না না এটা ডিলিট করা যাবে না, আমার পেজটা অনেক জরুরি বা ইম্পর্ট্যান্ট, আপনি ডিলিট করেন না, তখন কি করবেন? তখন আমরা রিডাইরেক্ট করে দিব। রিডাইরেক্ট মানে হলো সে আমাদের পেজে আসবে কিন্তু সে অন্য পেজের মধ্যে চলে যাবে। যেমন আমি আপনার একটা রিডাইরেক্টের একটা নমুনা দেখাই, আমি এখন রিডাইরেক্ট করছি। যেমন আমার এই ওয়েবসাইটের মধ্যে যদি কেউ আসে, যদি কেউ ব্লগের মধ্যে ক্লিক করে, দেখেন কি হয়। ধরেন আমি ব্লগ পেজটার মধ্যে সমস্যা আছে, তো আমি ব্লগের মধ্যে রিডাইরেক্ট করছি। রিডাইরেক্ট করলে কি হয়? যখন আমি ব্লগের মধ্যে ক্লিক করি, দেখেন তার আমার সে কই নিয়ে আসে, এই দেখেন অনলাইন কোর্সে নিয়ে আসছে। তো কেউ যদি আমার ব্লগের মধ্যে ক্লিক করে, সে অনলাইন কোর্সের মধ্যে আইসা পড়ে। তো এটার বলে রিডাইরেক্ট করে দেওয়া বা ফরওয়ার্ড করে দেওয়া। ছোটোবেলা মনে আছে যে এক ধরনের মোবাইলে ছিল না, মোবাইলের মধ্যে ফরওয়ার্ড করা যেত, নাম্বার টিপা টিপা, আমি এগুলো করতাম ছোটোবেলা। ধরেন আম্মার মোবাইলে কল দিলে আব্বার মোবাইলে কল চলে যেত, এরকম কোড বসানো যেত। তো সেইমভাবে আপনি ওয়েবসাইটের মধ্যে চাইলে কোড বসাতে পারেন। আপনি ওয়েবসাইটে বলে দিতে পারেন যেহেতু আমার এই পেজের মধ্যে সমস্যা আছে, যদি কেউ এই পেজের মধ্যে আসে তুমি তারে ওই পেজে নিয়ে যাও, এই পেজটা দেখাইও না, 401 বা 404 দেখাইও না। কেন দেখাবে না? যখন কেউ আপনার ওয়েবসাইটে আসবে এসে দেখবে 404 বা 401, তাহলে তো সমস্যা। বা ধরেন আপনার বাসায় মেহমান আসলো, ধরেন এমডি জেমস আহমেদ ভাইয়ের বাসায় মেহমান আসলো, হ্যাঁ আহাদ খান ভাই আসছে জেমস ভাইয়ের বাসায়। ধরেন জেমস ভাইয়ের বাসায় আসার সময় সে ধরেন ওই যে মজো পেপসি টেপসি যা আছে মিষ্টি মিষ্টি নিয়ে আসলো, আইসা দেখলো জেমস ভাইয়ের বাসায় বড় একটা তালা, তাহলে সমস্যা না? পরের বার যখন সে আসবে সে হইতে পারে মিষ্টি নাও আনতে পারে, বুঝছেন? তো এইরকম আর কি বিষয়টা। যখন আপনার ওয়েবসাইটের মধ্যে কেউ আসবে আইসা দেখবে যে 401 বা 404 আসে, তাইলে সে আপনার ওয়েবসাইটের মধ্যে আর আসবে না। আর এইটা আমাদের ওয়েবসাইটে আরও সমস্যা করে। দেন ওয়েবসাইটের মধ্যে আমাদের কী করবে? আমাদের বাউন্স রেট বাড়াই দিবে। বাউন্স রেট মানে হলো যখন আমার ওয়েবসাইটের মধ্যে কেউ আসবে আইসা তো আমার ওয়েবসাইটে থাকতেছে না, তো আমার বাউন্স রেট বেড়ে যেতেছে, আমার র্যাঙ্কিংয়ের মধ্যেও এফেক্ট পড়বে, অনেকগুলো সমস্যা ক্রিয়েট করতে পারে। তো এই জন্য আমরা কী করবো? তা আমরা রিডাইরেক্ট করে দিব। যখন মানুষ রিডাইরেক্ট করে বেশিরভাগ সময় মানুষ তার হোম পেজের মধ্যে নিয়ে যায়। ধরেন আপনার এই পেজের মধ্যে সমস্যা,
99% সময় মানুষ যখন কোনো পেজের সমস্যা হয় যদি রিডাইরেক্ট করে বা ফরওয়ার্ড করে তাহলে বেশিরভাগ সময় হোম পেজের মধ্যে নিয়ে যায়, এই যে হোম পেজের মধ্যে নিয়ে আসে। তো এটা কেমনে করে, এটা ডেভেলপাররা করতে পারবে কোডিং ওয়েবসাইট হলে, এটা আমাদের হাতে নাই। কিন্তু যদি ওয়ার্ডপ্রেস হয় তাইলে আমরা পারবো। কেমনে পারবো, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবো, এখান থেকে আমরা যাব একটা প্লাগইন এড করব, অ্যাড নিউ প্লাগইনে দেব। প্লাগইনের নাম হলো 301 রিডাইরেক্ট। 301 লেখলে আসার কথা, আসছে এই যে 301 রিডাইরেক্ট, ইজি রিডাইরেক্ট ম্যানেজার, ইনস্টল নাও। তো এইটা একটু ধীরে সুস্থে কাজ করে। আপনি আজকে রিডাইরেক্টে দিলে এটা 1-2 দিন সময় নেয়, বাট রিডাইরেক্ট হবে, আগে আর পরে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা রিডাইরেক্ট করে দিলাম, আমরা এটারে অ্যাড করলাম। এখন আমরা আমাদের পেজ থেকে একটু দেখি যে কোন পেজটা রিডাইরেক্ট করা যায়। আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটু যাই, ধরেন আমার যেখানে পেজ কয়টা আছে, পেজ তো বেশি নাই, একটা আছে স্যাম্পল পেজ আর একটা আছে আমার হোম পেজ না। তো আমি এক কাজ করি, ধরেন আমার সিম্পল পেজের সমস্যা আমি ধরে নিলাম, যদি কেউ স্যাম্পল পেজের সমস্যা তাহলে যদি কেউ স্যাম্পল পেজে ক্লিক করে, যাতে করে স্যাম্পল পেজে ক্লিক করলে সে যাতে আমার হোম পেজের মধ্যে আইসা পড়ে। দেখি আমি আমার স্যাম্পল পেজটা এখানে রাখি আর হোম পেজের লিঙ্কটা এখানে নিয়ে আসি। তো আমার স্যাম্পল পেজের মধ্যে সমস্যা না, তো আমি আমার কি করব, যেহেতু এই পেজের মধ্যে সমস্যা, এই পেজের লিঙ্কটা নিব, কপি করব, কপি করে আমি আমার ওয়েবসাইটের মধ্যে আসব। ওয়েবসাইট যে ড্যাশবোর্ড আছে, আমরা ড্যাশবোর্ডের মধ্যে যাব, ওয়্যার ইজ আওয়ার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আসার পরে আমরা যাব প্লাগইনে ক্লিক করব, প্লাগইন থেকে আমরা চলে যাব 301 ম্যানেজ রিডাইরেক্টে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমরা দিয়ে দিব রিডাইরেক্ট করব। দেখেন তো তারা বলতেছে যে তোমার কোন পেজটার সমস্যা, লিঙ্ক দাও। তো আমরা লিঙ্ক দিলাম, আমাদের সিম্পল পেজের সমস্যা। ওয়েট এ মিনিট, একটু ডিলিট করে দিই, এটা না, তারা নিয়ে নিছে অটোমেটিক। আমি এখানে কাস্টমভাবে বলে দিতে পারি কোন পেজের সমস্যা। ধরেন আমার পেজের সমস্যা নাকি আমি নিজেও আনতে পারি, ওয়েট এ মিনিট, আগে লিঙ্কটা আগে দেই, পরটা পরে দেখা যাবে না। তো এই যে আইও পর্যন্ত একটু ডিলিট করে দিবেন, আইও তো আছে ঠিক না, এবার আমি বারে ইন্টারে মেরাতে এলো সমস্যাটা, দাঁড়ান আবার দেখায় আপনাদের। তো আমরা এখানে স্যাম্পল পেজের লিঙ্কটা দেব, ডিলিট। নতুন আমি একটা কিবোর্ড আনছি বুঝছেন, তো এই কারণে আমি এটার সাথে এখনও ইউজ টু হই নাই। তো এখানে দেখেন কাস্টম হিসাবে তারা এখানে একটা লিঙ্ক তারা নিয়ে রাখছে। তা আমি এখানে কাস্টম না, আমি নিজেই নিব, নিজে আমি লিঙ্ক দিব। আপনি চাইলে এখানে বলে দিতে পারেন যে কোন পেজ বা কোন পোস্টের মধ্যে নেবেন, কোনো একটা পেজ বা পোস্ট আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, বা আপনি চাইলে পেজও সিলেক্ট করতে পারেন যে আপনি কোন পেজের মধ্যে নেবেন। তা আমি এখানে কাস্টম দিতেছি, কাস্টম দিয়ে আমি আমার নিজেই আনবো। নিজে বলতে আমার নিজের পেজের লিঙ্কটা আমি নিয়ে আসি এখানে। তো এটা আমার ওয়েবসাইট, আমি আমার হোম পেজের মধ্যে লিঙ্কটা দিতেছি। তো আমি এখানের মধ্যে বসাইছি স্যাম্পল পেজের লিঙ্কটা, আর এখানের মধ্যে বসাইলাম আমার হোম পেজের লিঙ্কটা। মানে কেউ যদি স্যাম্পল পেজে সমস্যা, স্যাম্পল পেজে ক্লিক করলে মেইন পেজের মধ্যে এসে পড়বে। সেভ হয়ে গেল, এটা ডিলিট, আগেরটা ডান। এতটুকু আমার কাজ। তো এটা হবে, একটু সময় লাগবে এই আর কি, সাথে হয় না, একটু সময় নেয়, তারপর তারা করে দেয়। ধরেন আপনি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পরে দেখবেন যে হয়ে গেছে, রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি একবার দেখি, এখন অটোমেটিক দিকে হয়নি, দেখে হয়েছে নেই, সাথে হওয়ার কথা না। আরে হয়েছে তো, এই দেখেন স্যাম্পল পেজ দেখেন কাজ করে না, হয়ে গেছে সাথে। হ্যাঁ, স্যাম্পল পেজে ক্লিক করলে দেখেন আমার হোম পেজে নিয়ে আসছে। আমি আপনারা এই দেখা, এখানে আমি স্যাম্পল পেজের লিঙ্কটা মনে কপি করে রাখছিলাম, কোথায় জানি, এখানে আমি স্যাম্পল পেজের লিঙ্কটা কপি করে রাখছিলাম। এখন আমি যদি এখানে একটা রিফ্রেশ মারি, দেখবেন এটা দেখাবে না, এই দেখেন রিফ্রেশ নাই, স্যাম্পল পেজ এখন আর কোনো কাজই করবে না। স্যাম্পল পেজে ক্লিক করলে হোম পেজে চলে আসলো। তো এমন যদি দেখা যায় আপনার যে কোনো পেজ, যেই পেজের মধ্যে সমস্যা থাকবে ওই পেজের লিঙ্কটা শুধু আপনার এই ইয়ের মাধ্যমে দিয়ে দিবেন, তারপর আপনি যেখানের মধ্যে মানুষকে নিতে চান ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট, ইজি বিষয়। যেই পেজের সমস্যা এই পেজটা এখানে বলে দিবেন, আর এখানে আপনি যেখানে নিতে চান এই পেজটা এখানে দিয়ে দিবেন। বেশিরভাগ সময় হোম পেজটা মানুষ দিয়ে থাকে, দেন সেট, দ্যাটস ইট। এইভাবে আপনি রিডাইরেক্ট করতে পারবেন। আচ্ছা, না প্লাগইন কেন রিমুভ করবেন, প্লাগইন থাকবে, ঠিক আছে, প্লাগইন করবে না, প্লাগইন ডিলিট করলে সমস্যা, প্লাগইন কেন ডিলিট করবেন, প্লাগইন থাকবে। দেখেন আমরা মধ্যে আসি, আমাদের বাকিগুলো একটু যাই।
দেখেন নেক্সট হলো H1 প্রবলেম। আচ্ছা H1 প্রবলেম জিনিসটা কি? H1 প্রবলেম আমাদের কেউ একটু লেখা দেন তো, বলেন তো একটা পেজের মধ্যে বা একটা পোস্টের মধ্যে H1 কয়টা থাকে বলেন? H1 কয়টা থাকে? একটা, ইয়েস। তো মাঝে মাঝে দেখবেন যে H1 2-3টা হয়ে যেতে পারে, হইতে পারে যে আপনার যে লেখছে সে 2-3টা H1 নিয়ে নিছে। তো যদি দেখেন যে H1 প্রবলেম, তাহলে বুঝবেন যে আপনার হইতে পারে H1 2-3টা দিয়ে দিছে, তখন আপনি একটা H1 বানাবেন, ঠিক আছে? বাকিগুলো ডিলিট করে দিবেন, বাকিগুলোকে H2 বা H2 বানিয়ে দিবেন। এমন হইতে পারে সে H1 নেয়ই নাই, তখন আপনি যে কোনো একটা H1 নেবেন। H1 নর্মালি নেওয়া লাগে না, টাইটেল যে থাকে প্রথম যেটা থাকে এটা অটোমেটিক H1 হয়ে যায়, ঠিক আছে? তো এটা নিয়ে প্যারা নাই। প্যারা হয় ওই সময় যখন কেউ 2-3টা H1 নিয়ে নেয়। তো H1 প্রবলেম মানে হলো ইজি বিষয়, আপনার যদি 2-3টা H1 থাকে তখন একটা H1 বানাবেন, বাকিগুলো সরাই দিবেন। নাইস। পরেরটায় আসেন 500 ইরোর। দেখেন 500 হইতে পারে বা 501 হইতে পারে, এইরকম একটা ইরোর দেখায় মাঝে মাঝে। 500 এমন দেখায় মাঝে মাঝে, দেখবেন সামটাইম এমন দেখায়। আর এই বঙ্গবন্ধু ছবি আসছে দেখেন। তো 501 সমস্যা, কারো পক্ষেই কথা বলা যায় না, কারো বিপক্ষেও বলা যায় না, বুঝছেন? বাংলাদেশ হলো একটা অবস্থা, বাংলাদেশ থেকে ভাবতে হবে তাড়াতাড়ি। অ্যান্ড 501 ইরোর, এই হলো 501 ইরোর। হ্যাঁ, এই ইরোরটা মাঝে মাঝে দেখবেন আপনি, বা মাঝে মাঝে দেখা যায় 500 দেখায়। তো এই সমস্যাটা হইলে এটা আসলে আমাদের হাতে নাই। হ্যাঁ, এটা আমাদের হাতে নাই, ঠিক আছে? ইন্টারনাল সার্ভার ইরোর এমন দেখায়। তো এটা আমাদের হাতে নাই মানে কি? যখন দেখবেন যে এমন কিছু একটা দেখাইছে, তার মানে হলো আপনার ওয়েবসাইটের মধ্যে সমস্যা আছে। আপনার ওয়েবসাইটের সমস্যাটা কি করবেন? তখন আপনি যেখান থেকে আপনি কিনছেন আপনার ডোমেন হোস্টিং, ওই হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলতে হবে। এটা ক্লায়েন্টও পারবে না, আমরাও পারবো না। 501 বা 500 সমস্যা হলো হোস্টিংয়ের সমস্যা। এটা যখন আপনি বলবেন আপনার হোস্টিং প্রোভাইডারে, সে এটা সলিউশন করে দিবে, ঠিক আছে? এই যে 501 ইরোর, বুঝতে পারছি। নেক্সটে আসেন লো ওয়ার্ড কাউন্ট। এটা হোস্টিং কোম্পানির বলতে হবে। হ্যাঁ, 501 বা 500 হইলে লো ওয়ার্ড কাউন্ট। লো ওয়ার্ড কাউন্ট মানে কি? আমরা কিন্তু বলছিলাম যে একটা ওয়েবসাইটের মধ্যে কতটুকু কন্টেন্ট থাকা লাগে, কেউ বলতে পারবেন? একটা পেজের মধ্যে বা একটা পোস্টের মধ্যে, একটা পোস্টে কত ওয়ার্ড থাকা লাগে, কেউ বলতে পারবেন নি? এসইওর জন্য কত ওয়ার্ড ভালো? ভাই এই পর্যন্ত থাকুক, লোড বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 120-800+, এই যে একজন বলছে 800+। আর একটু লোড নেন, আস্তে ধীরে আমাদের লোড নিতে হবে, নাহলে আগাইতেছেন আমাদের ক্লাস, বুঝছেন? তো আজকে একটু নিয়ে ফেলেন লোড। তো হ্যাঁ, 1000+ হইলে ভালো হয়। বাট নর্মালি যদি কোনো ব্লগ টাইপের ওয়েবসাইট হয় বা কোনো সার্ভিস টাইপের ওয়েবসাইট হয়, রুলস হলো 800+ ওয়ার্ড, অ্যাটলিস্ট 700+ হইতে হবে। 700+ বা 800+ ওয়ার্ড যদি কোনো ব্লগ বা সার্ভিস টাইপের পোস্ট হয়। যদি কোনো ই-কমার্স হয়, ই-কমার্স টাইপের প্রোডাক্ট সেল করতেছেন, তখন 300+ ওয়ার্ড। এগুলো আমি লিখেছি, যেগুলো মনে রাখতে হবে, বুঝছেন? আমি ক্লাসে যেসব কথাবার্তা বলি, ধরেন প্রতিটা কথাই ইম্পর্টেন্ট, এগুলারে পারলে নোট করে রেখেন, আপনার জন্য খুব কাজে লাগবে আগে আর পরে। যদি দেখা যায় ব্লগ টাইপের ওয়েবসাইট হয় বা সার্ভিস টাইপের ওয়েবসাইট হয়, তখন 700+ বা 800+। যদি কোনো ই-কমার্স টাইপের প্রোডাক্ট হয়, তাইলে তখন 300+ ওয়ার্ড। যদি আপনি এর কম নেন, ধরেন আপনার একটা ই-কমার্স টাইপের একটা প্রোডাক্ট আপনি এসইও করতেছেন, বাট আপনি দেখা যায় কন্টেন্ট নাই, আপনি লিখছেন না কিছু, প্রোডাক্টের কোনো বিবরণ দিচ্ছেন না, প্রোডাক্টের বিবরণ ধরেন আপনি 100 ওয়ার্ড দিয়ে দিছেন, কম দিছেন, ঠিক আছে? তখন বুঝবেন, তখন আপনার এই সমস্যাটা দেখাবে। কি সমস্যা দেখাবে? লো ওয়ার্ড কাউন্ট, মানে ওয়ার্ড নাই। তখন কি করতে হবে? ইনক্রিজ করাইতে হবে, বাড়াইতে হবে। কন্টেন্ট রাইটার বা নিজে লিখবেন, ChatGPT-র মাধ্যমে লিখবেন বা নিজে লিখবেন। যদি তার কন্টেন্ট রাইটার থাকে, কন্টেন্ট রাইটার লেখাবেন। কী করবেন? ব্লগ ওয়েবসাইট হলে 700 থেকে 800+, আর ই-কমার্স হলে 300+, দ্যাটস ইট। আচ্ছা, পরে আসেন অল টেক্সট প্রবলেম। অল টেক্সট প্রবলেম মানে কি? আমরা যখন এসইও করছিলাম, অন পেজ এসইও যখন আমরা ক্লাসটা দেখছি, তখন আমরা কিন্তু ইমেজের মধ্যে এসইও করছিলাম, মনে আছে? ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট দিছিলাম, মনে আছে নি? জি। তো এই যে আমরা যে অল্টারনেটিভ টেক্সটটা দিছিলাম, অনেকেই আছে ইমেজ এসইও করে না। যদি কেউ ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট না দেয়, তখন এই সমস্যাটা দেখায়। আচ্ছা, এখন একটা কথা আমার কেউ জিজ্ঞাসা করে না এখনও, ভাই সমস্যা দেখায়, সমস্যা দেখায়, সমস্যা কই দেখায়? কই দেখাবে সমস্যা? সমস্যা দেখাবে আপনার যখন আপনি অডিট করবেন। এটা দেখবো আমরা নেক্সট ক্লাসে। যখন আমরা অডিট করব, SEMrush বলেন বা SEMrush বলেন বা Ahref বলেন, পেইড টুল দিয়ে যখন আপনি অডিট করবেন, মানে ওয়েবসাইটে একটা এক্সরে করবেন, তখন এই সমস্যাগুলো দেখা যাবে। আমাদের মানবদেহের মধ্যে কিছু রোগ থাকে, যেগুলো ধরেন একবারে না, ধরেন বেশিরভাগ মানুষের থাকে, যেমন হার্ট অ্যাটাক,
এরপরে ধরেন ডায়াবেটিস, হ্যাঁ, গ্যাস্ট্রিক, এগুলো ধরেন কি এগুলা 12 মাসি রোগ, এগুলো সবার মানে ঘরের মধ্যে কারো না কারো থাকে, গ্যাস্ট্রিক তো সবারই আছে। তো এই যে রোগগুলো থাকে, এই রোগগুলো যেমন কমন রোগ, আমরা এমন কিছু কমন রোগ নিয়ে এখানে কথাবার্তা বলতেছি। হার্ট অ্যাটাক, হ্যাঁ, এই ধরেন গ্যাস্ট্রিক, এই ধরেন এখানে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আলসার, হ্যাঁ। তো এই সমস্যাগুলো, ওয়েবসাইটের সমস্যা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। তো সমস্যা বেরোবে কেমনে? সমস্যা বেরোবে এক্সরে করলে। এক্সরে করবো আমরা নেক্সট ক্লাসে, বা অডিট বলতে পারেন। এক্সরে বললে অনেকে বুঝে সহজে, ঠিক আছে। এটা নেক্সট ক্লাসে যখন আমরা অডিট করবো, তখন আপনি সমস্যাগুলো দেখতে পারবেন। পেড টুল আমাদের বলে দিবে এখানে 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 সমস্যা, ঠিক আছে। ভাই আপনার আমার একটা সমস্যা আছে, প্রবলেম, একটু দেখবেন, আপনি গ্রুপে দেন, দেখবো না। দেখেন পরে হলো কী লেখা, আমাদের অল্টারনেটিভ ট্যাক্স আমরা বুঝে ফেলছি। অল্টারনেটিভ ট্যাক্সের সমস্যা আমরা কী করতে হবে, ইমেজের মধ্যে আমরা আমাদের অল্টারনেটিভ ট্যাক্সটা দিয়ে দিব। নেক্সট আসেন লো ট্যাক্স HTML। এটা মানে কি? লো ট্যাক্স HTML মানে হলো যখন আমরা ওয়েবসাইটের মধ্যে যাই, ধরেন এই যে একটা ওয়েবসাইট, আমি ওয়েবসাইট একটু ব্যাকএন্ডে যাই, এই দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে কত কোড থাকে, এই যে এত এত কোড। তো একটা ওয়েবসাইটের মধ্যে আমার এই হোম পেজটা বানাইতে হইলে এই এতগুলা কোড লাগছে। যখন দেখা যায় যে আমার ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে যে জিনিসপাতি কম আছে বা কন্টেন্ট কম আছে, এই অনুযায়ী কোড বেশি হয়ে গেছে, তখন এই সমস্যাটা দেখায়। তো এটার মানে কি? এইটার মানে হলো সেম জিনিস ওই আগের মতোই। এটার মানে হলো যে আপনার কন্টেন্ট নাই, কী করতে হবে? কন্টেন্ট বাড়াইতে হবে। লো ট্যাক্স HTML আর লো ওয়ার্ড কাউন্ট, এই দুইটা একই জিনিস। লো ট্যাক্স HTML, লো ওয়ার্ড কাউন্ট একই জিনিস। এটা মানে হলো আপনার সেম ওয়ার্ড বা কন্টেন্ট কম আছে, ওয়ার্ড বা কন্টেন্ট বাড়াইতে হবে। এখানে আমি সলিউশনগুলো লেখা দিছি, আর এখানে প্রবলেমগুলো লেখা আছে। এই জিনিসগুলো তো আপনার মুখস্থ থাকা লাগবে, বুঝছেন? এগুলা রীতিমতো প্রায় দেখা যায় সমস্যাগুলা। আচ্ছা নেক্সট আসেন। আচ্ছা নেক্সট আর না যাই, আজকে এতটুকু থাক, আমারও গলা ভেঙে যেতেছে, আপনারা মনে নিতে পারবেন না, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক। লো ট্যাক্স HTML পর্যন্ত আমরা দেখছি, বাকিগুলো আমরা পরে দেখব। তো আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হলো আজকের ক্লাসে আমি যা যা বলছি এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের নেক্সট ক্লাসে কোয়েকশন করব। এর আগেও যা যা বুঝাইছি এসিওর, এগুলো নিয়ে আমি আপনাদের কোয়েকশন করব, ঠিক আছে। এই কোয়েকশনের আনসার আমার দিতে হবে। আর নেক্সট ক্লাস আমি অডিট দেখাবো, টেকনিক্যাল আরও জিনিস দেখাবো। টেকনিক্যাল আমাদের আরও অনেকগুলো ক্লাস হবে, আস্তে আস্তে আমরা শেষ করতে হবে আর কি, ঠিক আছে। আজকে আর হবে না, নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো আমি এই ফাইলটা আপনাদের তো অলরেডি দেওয়াই আছে, লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন। আর আপনারা কী করবেন, আমি আজকে যতটুকু করছি, রোবোটস টেস্টি, সাইট ম্যাপ, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, এগুলো শেষ করে ফেলবেন। আর এই সমস্যাগুলো নিয়ে আর একটু রিসার্চ করবেন, এগুলো জিনিসগুলো কি খায় না মাথায় একটু দেখবেন ইউটিউবে, এই তো। আর আগের ক্লাসগুলো রিভিশন দিবেন, আমি এটা নিয়ে কোয়েকশন করবো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ বুধবারে। কোড ওয়েবসাইটে অল্টারনেটিভ ট্যাক্স, জি কোড ওয়েবসাইটে অল্টারনেটিভ ট্যাক্স দেওয়া লাগে না। আপনি তখন ওই যে যখন আপনি ইমেজ এসইও করবেন, ওই ইমেজটা যখন আপনি আপলোড করবেন, ইমেজের মধ্যে আপনি ইমেজ এসইও করে দিবেন, তখন এটা অটোমেটিক আপনার হয়ে যাবে। আমরা কিন্তু যখন অন পেজ এসইও করছিলাম, তখন কিন্তু আমরা প্রতিটার বলছিলাম, ইমেজে বলছিলাম অন ইমেজ এসইও করতে, তারপরে বলছিলাম আপলোড করতে, ঠিক আছে। এই আর কি ভাইয়া। অন পেজ এসইও একটা পেজে অনেকগুলো পোস্ট কীভাবে দিব? একটা পেজে অনেকগুলো পোস্ট কীভাবে দিবেন? পোস্টগুলো লিখবেন। আপনার অনেকগুলো পোস্ট লেখা যায় না, পোস্ট লেখার অপশানে যাবেন, এই যে পোস্টে অপশান আছে, এই যে পোস্ট আছে, পোস্টে গিয়ে পোস্টগুলো লিখতে থাকবেন, দেন পোস্টগুলো অ্যাড করবেন, দ্যাটস ইট। আপনারা মনে হয় মিটিং টিটিং করেন না, মিটিং করলে বেসিক কোয়েশনগুলো আপনার আসতো না, ঠিক আছে। মিটিং করেন বেশি বেশি, দেখবেন যে এই আনকমন কোয়েশনগুলো সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। আর কে জানে বলছিল ভাই সমস্যা আছে একটা, আপনার ওয়েবসাইটটা গ্রুপে দেন, দেখতেছে কী সমস্যা, এখনই দেন। ওকে, তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে বুধবারে। আসসালামু আলাইকুম।